সাফ কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। সম্প্রতি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে আবার শুরু হয়েছে উত্তেজনা। গতকাল ভারতীয় দূতাবাসের সামনে একদল উন্মত্ত জনতা, যারা জিহাদি নামে পরিচিত, তারা লণ্ডভণ্ড করে দিলেন বিভিন্ন জায়গা এবং ভারত বিরোধী স্লোগান সেখানে চলল চরমভাবে। এই বাংলাদেশে বারবার যে উত্তেজনা, এই উত্তেজনার আঁচ এসে পড়ছে আমাদের রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। সেখানকার মানুষ উৎকণ্ঠার মধ্যেই রয়েছে। আজকেও আমাদের কাছে যা খবর আছে, ত্রিপুরার আগরতলাতে সেখানেও মানুষের উত্তেজনা এবং মানুষ চাইছে যে এর একটা বিহিত করা হোক। কেন বারবার এরকম ভারতের বিরুদ্ধে এরকম কাজ করবে বাংলাদেশ এবং সেখানকার জিহাদি গোষ্ঠী? এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনায় আজকে আমাদের সাফ কথার ভারত টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব রাজর্ষি লাহিড়ী মহাশয়। রাজর্ষিদা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা রাজর্ষিদা, আমরা দেখলাম যে বাংলাদেশের যে উত্তেজনা এ তো থামছে না। গত এক বছর যদি আমরা দেখি 3 থেকে 4 বার বিভিন্ন শেখ মুজিবুর রহমানের যে মূর্তি ভাঙা হলো, সেই ভাঙা থেকে যে শুরু হয়েছে যে উত্তেজনা, বিভিন্নভাবে তাদের শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো এবং তারপরেও একটার পর একটা, এবং কালকে দেখা গেল শেষ পর্যন্ত আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক তাদেরকে হস্তক্ষেপ করতে হলো এবং কড়া ভাষায় বলা হলো যদি সেইরকমভাবে বাংলাদেশ গভর্নমেন্ট ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ভারত সরকার ছেড়ে কথা বলবে না। এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা আন্তর্রাষ্ট্রীয় ব্যাপার, এটা অলরেডি ভারত সরকার নজরে রাখছেন, ডিল করছেন। কারণ আর দেশটাকে বাংলাদেশ হিসেবে ট্রিট করাটা বোধহয় সেই পর্যায়ে আমরা নেই। এটা পূর্ব পাকিস্তানে ফেরত যাচ্ছে। যখন পাকিস্তান থেকে কন্টেইনার আসে এবং মোহাম্মদ ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান বলেন যে এগুলোর কন্টেনারগুলোর কোনো চেকিং হবে না, তখন থেকে বোঝা যায় যে দেশটার পরিস্থিতি এবং দেশটা কোন দিকে যাচ্ছে। এবং ক্রমাগত হিন্দু নির্যাতন, ঠিক ঘটনা সেরকমই ঘটলো যেরকম 64 সালে আমাদের পিসিমাদের মুখে শুনেছিলাম। কাশ্মীরে হজরত বল মসজিদে হজরত সাহেবের একটি চুল নাকি রাখা ছিল, সেটি চুরি গিয়েছে বলে রটনা করে দেওয়া হলো এবং দিয়ে তার ফল ভোগ করতে হলো পূর্ববঙ্গের বাঙালি হিন্দুকে। ব্যাপকভাবে পূর্ব পাকিস্তানের হিন্দু নরসংহার, গণহত্যা আরম্ভ। এবং আমাদের পরিবারের যারা ছিলেন সেই সময় 64 সময় অনেকে পূর্ববঙ্গ থেকে চলে আসেন। তো এটা পূর্ববঙ্গের ক্যারেক্টারিস্টিক্স, এটা তো আজকের নয়, এটা 64 সাল বা 47-এর ঘটনা শুধু নয়, 26-এর সময়কার ঘটনা সবাই জানেন। 26-এর হিন্দু নরহত্যা, গণসংহার, রবীন্দ্রনাথ গানও লিখে ফেলেছিলেন। কলকাতায় যে ঘটনা ঘটেছিল 1926-এর কথা বলছি, 30-35-এর পাবনার ম্যাসাকার। তো এটা বোঝা যায় যে এটা, দেখুন, এটা সাংস্কৃতিক লড়াই একটা, এটা দুটো সভ্যতার লড়াই। কিন্তু ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমাদের সংস্কৃতির উপরেও হাত পড়েছে। যখন বাংলাদেশের এই ছয়নাটের রবীন্দ্রনাথের যে স্মৃতি সেখানে যে ভেঙে দেওয়া হলো, সেটা কি আমাদের সংস্কৃতি তো সেদিনই হাত পড়েছিল। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছে দিনাজপুর, দিনাজপুর থেকে কিছু দূরে পেরিয়ে গিয়ে দিনাজপুরের এদিকে পশ্চিমবঙ্গের অংশে এই দিনাজপুর, পূর্ববঙ্গের অংশেও একটা দিনাজপুর আছে। দিনাজপুর জেলাটি বিভাজিত হয়েছিল। মহারাজা পৌণ্ড্রবর্ধন তার সাম্রাজ্যের অংশ, বাসুদেব পৌণ্ড্রকের, মহাভারতে বর্ণিত বাসুদেব পৌণ্ড্রকের অংশ দনুজপুর, যার নাম, যেখান থেকে উচ্চারণের অপভ্রংশে দিনাজপুর হয়েছে। যেদিন বখতিয়ার খিলজি এসে রক্তমৃত্তিকা বিশ্ববিদ্যালয় বা রক্তমৃত্তিকা মহাবিহার এবং আজকের রাজশাহীতে জগদ্দল মহাবিহার বা জগদ্দল বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিলেন, সংস্কৃতিতে হাত সেদিনই পড়েছিল। যেদিন ঘ্রাণেন আর্ধা ভোজনাঙের কথা বলে গরুর মাংস রান্না করে শুকিয়ে দিয়ে ধর্মান্তরণ করে দেওয়ার প্রবণতা আরম্ভ হয়েছিল, সংস্কৃতি সেদিনই ধাঁচ পড়েছিল। যেদিন পর্দার কনসেপ্ট
ভারতীয় সমাজে চলে এলো, মায়েরা বোনেরা মাতৃশক্তিকে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হলো, সংস্কৃতিতে সেদিন ধাঁচ পড়ল। যেদিন একের পর এক হিন্দুর মন্দির ভাঙা হতে লাগলো, একেবারে গান্ধার থেকে নিয়ে গঙ্গা সাগর অব্দি, এমনকি মায়ের পশ্চিমবঙ্গেও একাধিক মন্দির আছে, মালদার আদিনাথ শিব মন্দির থেকে আরম্ভ করে আপনার হুগলি, বর্ধমান, এই সমস্ত জায়গায় একাধিক বিষ্ণু মন্দির এবং চণ্ডী মন্দির ধ্বংস করে তাকে অন্য ধর্মের ইবাদতখানায় পরিণত করা, তখনই এই সংস্কৃতির উপর হাত পড়েছিল। না, সেটা সংস্কৃতির উপর তো বহুদিন ধরে হাত পড়েছে, কিন্তু এবার দেখুন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যদি আমরা 71 সাল ধরি, 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীন হলো, এবং সেই ব্যাপারে ভারতের তো সহযোগিতা বিশাল আকারেই ছিল, নাহলে সেই দেশ কোনোদিন স্বাধীন হতে পারতো না, পাকিস্তান তাদেরকে পশ্চিম পাকিস্তান গুড়িয়ে মেরে দিত, যা পরিস্থিতি ছিল। এবং তারপর থেকে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষেরা যে ভারতীয়দের একটা আলাদা নজরে দেখতেন এবং তাদের বন্ধু হিসাবে চলতেন। কিন্তু এর মাঝখানে বেশ কয়েক বছরের মধ্যে দেখলাম একটা র্যাডিক্যাল চেঞ্জ, মানে সেটাকে একটা র্যাডিক্যাল ইসলামিক চেঞ্জের দিকে কেন যাচ্ছে সেটা? সত্যি কি 71-এর পরে ভারতকে বন্ধু হিসেবে বা বাঙালি হিন্দুদেরকে বন্ধু হিসেবে দেখা হতো? যদি দেখা হতো তাহলে 71-এর স্বাধীনতার পর ঢাকার সেই ঐতিহাসিক মঞ্চ থেকে শেখ মুজিবুর রহমানকে তো একবারও বলতে শোনা যায়নি যে সমস্ত পূর্ববঙ্গ থেকে 24শে মার্চ 1971, আমি টাইম লাইনটা বলছি, 24শে মার্চ 1971 অপারেশন সার্চলাইট আরম্ভ হলো এবং 16ই ডিসেম্বর 1971, মানে একই বছরের 9টা মাসের তফাতে একটা ঘটনা আরম্ভ হয়েছিল এবং ঘটনা শেষ হলো। ঢাকার ঐতিহাসিক ভাষণ থেকে একবারের জন্য বলা হয়নি যে কয়েক কোটি বাঙালি হিন্দু বাঙাল যারা পূর্ববঙ্গ থেকে চলে গেছেন ভারতবর্ষে, আপনাকে জমি জমা 14 পুরুষের ভিটামাটি ছাইরা দিয়া তারা সব ফেরত চলে আসেন। আমাদের তো বলা হয়নি যে আপনাদের ডুয়াল সিটিজেনশিপের কথা আমরা বলবো, আমরা আসেন, আমরা আলোচনা করি। আপনাদের আপনারা তো বাঙালি, আপনারা তো পূর্ববঙ্গের 14 পুরুষের ভিটামাটি, আপনাদের সব জমি জমা বাসাগুলো আপনাদের ফেরত দিতে হইতেছে। আপনারা যারা যারা চলে গেছেন তারা ফিরে আসেন, খুড়া খুড়িমা ভাস্তা ভাস্তিগুলো চলে আসেন, বা আপনাদের জমি সম্পত্তি আপনাদেরই হইব, আপনাদের যখন ইচ্ছা আপনারা আসবেন। এটা তো বলা হয়, মানে সেখানে সংখ্যালঘু হিন্দুদের বরাবরই একটা অত্যাচারিত হয়ে থাকতে হয়েছে নাকি? একদমই তাই। যদি না হতো তাহলে পরে যখন দেশ বিভাজন হচ্ছে 1947 সালে, আমি যদি তখনকার তার ঠিক আগের সেন্সাসটাকে ধরে নিই, শতাংশটা তো অনেক কমে গেছে এখন। না, শতাংশ কমে যায়। যখন দেশ বিভাজন হচ্ছে 47-এ দাঁড়িয়ে আমি যদি 41-এর সেন্সাসটাকেও ধরি, তাহলে পরে আজকের যেটা বাংলাদেশ মানে পূর্ববঙ্গ, সেই পূর্ববঙ্গে জনসংখ্যার অনুপাত হচ্ছে 70:30। 70 প্রতি 100 জনসংখ্যায় 70টি মুসলমানের পেছনে 30টি হিন্দু আছে। 70 জন মুসলমানের মধ্যে থেকে 21টি মুক্তমনা উন্মুক্ত সেকুলার মুসলমান জোগাড় করা সম্ভবপর হয়নি। তাহলে 21 আর 30-এ তো 51 হয়ে যেত, তাহলে তো মেজরিটি হয়ে যেত। হিন্দু তো বরাবর সেকুলার, তাহলে সেটা জোগাড় করা সম্ভবপর হয়নি। কাতারে কাতারে কয়েক কোটি বাঙালি হিন্দুকে কেন উদ্বাস্ত হতে হলো? সবার বাড়িতে, বাঙাল বাড়িতে একটা গল্প আছে, কোনো না কোনো বাড়ির একটি মেয়ে যখন মিসিং হয়েছে, তার ছেলেকে বা তার ভাইপোকে বা তার ভাইকে বলা হয়েছে নেকড়ে বাঘে তুলে নিয়ে গেছে। সব বাঙাল বাড়িতেই একটা গল্প আছে, নেকড়ে বাঘে তুলে নিয়ে গেছে, খায় এনেছে। কিন্তু সেই নেকড়ে বাঘটাকে কিন্তু কেউ কোনোদিন দেখতে পায়নি, আজকে দেখতে পাচ্ছে। মা দুর্গার মূর্তির সামনে কোরআনকে রেখে একটা দাঙ্গা ঘটিয়ে দেওয়া হলো। কেন হলো? পরবর্তীকালে তো পরিষ্কার সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেল ওটা ইচ্ছাকৃতভাবে কে রেখেছিল, কেন রেখেছিল। কিন্তু তার ফল কাকে দিতে হলো? গোটা পূর্ববঙ্গে থাকা হিন্দু সমাজকে। না, আমাদের বক্তব্য সেই জায়গায় না। আমাদের বক্তব্য যেটা, যে আপনি বলছেন অত্যাচারিত আগের থেকেই হয়ে আসছে, কিন্তু অত্যাচারিত হতে হতে এই যে সেই দেশের মধ্যে এই যে এত বড় একটা বিক্ষোভ যে শুরু হয়ে গেল, যে এত প্রকাশ্যভাবে হিন্দু বিদ্বেষ, এটা কেন হঠাৎ করে হলো? এটা হঠাৎ করে হয়নি, না, বিশ্বাস করুন, হঠাৎ করে হয়নি। কারণ মিডিয়ার
উপস্থিতি, মিডিয়ার এই প্রেজেন্স, আচ্ছা। এটা কোন সাল থেকে হয়েছে? দিনের পর দিন টেলিভিশনের পর্দায় রাজনৈতিক দলের নেতারা বলেছেন সরকার না চাইলে দাঙ্গা হয় না। আমি নাম নিয়ে বলছি, জ্যোতি বসু এই ধরনের কথা বলতেন, কমিউনিস্ট পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতারা এখনো অব্দি এই কথা বলে আসেন। মুর্শিদাবাদের জ্যোতি বসু 80-90 এর দশকে বাবরি ধাঁচা ধ্বংস ঘটনা হওয়ার আগের কথা আমি বলছি। কটা এফআইআর, যে নামগুলো আজও আপনি শুনতে পান খবরে, সংবাদ মাধ্যমে, হরিহরপাড়া, নসিপুর হল্ট, বামনাবাদ, এই এক নামগুলো তখনও ছিল, এখনো আছে। না আমরা যে আপনি যে বলছেন যে হঠাৎ করে হয়েছে, তো না হঠাৎ করে মানে কি, ওদের বাংলাদেশের ভেতরে যে অভ্যন্তরীণ যে একটা বিপর্যয় যেটা শুরু হলো, যে ছাত্র আন্দোলন, বিশাল বড় ছাত্র আন্দোলন, সেখান থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো কোনো প্রত্যক্ষ করিনি সেখানে। তারা করেছে, হিন্দু বিদ্বেষ ছিল, সবকিছু ছিল, কিন্তু তাদের নিজেদের যে রাষ্ট্রীয় পরিকাঠামোকে যে ভেঙে দেওয়া এবং সেখানে একটা শ্রেণী ক্ষমতা দখল করার যে চেষ্টা, যেটাকে আমরা বলি যে জেহাদি, যে তাদের পেছনে রয়েছে যে জিহাদি, এইটা কেন এলো? না, এর পেছনে জেহাদ কেন? জেহাদের সাথে সাথে তো আরো ঘটনা অনেক কিছু আছে। শেখ হাসিনা তো অনেক কথা বলে দিয়েছে, সেই কথাগুলিকে আপনি একসাথে জোড়ার চেষ্টা করুন, তাহলেই একে একে 2-2-4 হয়ে যাবে। অনেকে বলে আজকে দাঁড়িয়ে আপনি যে কথাটা বলছেন, যেটা হঠাৎ করে এই হিন্দু বিদ্বেষটা দর্শন করা হচ্ছে। যখন দেশ স্বাধীন হচ্ছে তখন খুলনা জেলা 55% হিন্দু, 45% মুসলিম। হিন্দু মেজরিটি থাকা সত্ত্বেও খুলনা ভারতবর্ষে বিলয় হলো না, পূর্ব পাকিস্তানে চলে গেল। মুর্শিদাবাদ অন দি আদার হ্যান্ড 52% মুসলিম আর 48% হিন্দু, অর্থাৎ মাত্র 4% মুসলিম জনসংখ্যা বেশি মুর্শিদাবাদে এক্সচেঞ্জে এসেছিল খুলনার সঙ্গে। আজকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ 70%-এর ওপর 2011 সালের সেন্সাসে, আজকে দাঁড়িয়ে সেটা নাথিং লেস দেন 75%। 75% মুসলিম, 25% হিন্দু। খুলনা অন দ্য আদার হ্যান্ড, যেটা 55% হিন্দু ছিল, সেটা এখন 20% হিন্দু, 80% মুসলিম হয়ে গেছে। তাহলে বাকি 30% হিন্দু কোথায় গেল? 35% হিন্দু কোথায় গেল? তারা একটা জেলার 35% পপুলেশন এরাডিকেটেড। হাওয়া স্বাধীনতার সময় পূর্ববঙ্গের 30% হিন্দু, আজকে দাঁড়িয়ে সেটা লেস দ্যান 71%। গোটা পূর্ববঙ্গ মিলিয়ে আমি বলছি, 21% জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা কোথায় গেল? সেই সংখ্যাটা কত কোটি ছিল? সেটা তখনই ছিল। যদি না থাকতো তাহলে পরে 1950 সালে বল্লাল সেনের, সেন বংশের প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী, সেই ঢাকেশ্বরী দুর্গাকে ঢাকায় এয়ার প্লেনে করে নিয়ে চলে আসতে হলো কেন? অরিজিনাল ঢাকেশ্বরী তো ঢাকাতে নেই, তিনি তো আছেন কলকাতাতে, অরিজিনাল যে মূর্তিটি। এটা তখনও ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রূপে কখনো বড় হয়েছে, কখনো স্থিমিত থেকেছে, ভলকানোর মতো ডরম্যান্ট থেকেছে, কখনো ইরাপশন হয়েছে, কিন্তু ডেড হয়ে যায়নি। না, এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো, অনেকে বলছে যে বিদেশি শক্তির কোনো হাত রয়েছে এর পেছনে বাংলাদেশের, সেটা কি কোনো কি? বিদেশি শক্তির হাত একদম যে থাকবে না এমন তো নয়। বিদেশি শক্তির হাত যদি না থাকে তাহলে পরে এত এই অর্থ, আপনি দেখুন না, যে ঘটনাটা মণিপুরে করানোর চেষ্টা করা হয়েছিল, সেই একই ঘটনা বাংলাদেশে ঘটেছে। এবং একইভাবে পাকিস্তানেও এরকম ভাবে সরকার করেছে, আফগানিস্তানের সরকার। তো গোটা সাউথ ইস্ট এশিয়াটাকে একটা ভলাটাইল, একটা ডিস্টার্ব করে রাখার প্রবণতা খুব স্বাভাবিকভাবে, কারণ ভারত স্টেবল হচ্ছে, ভারতকে ডিস্টেবিলাইজ করতে হবে। পেছনে কারা আছে এটা খুঁজে বার করতে হবে। আবার অনেক রাজনৈতিক মহলের যে বক্তব্য, যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান এরা একটা ধরেই নিয়েছে যে যখন ভারতবর্ষে বিজেপি এলো, যে গোটা ভারতবর্ষ তো একটা হিন্দু রাষ্ট্র, এটা একটা কনসেপশন তাদের হয়ে গেছে যে এরা ভারত মানেই হচ্ছে হিন্দু। এই কনসেপ্টটা যখন চলে এলো, তখন কি এই বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতে যেখানে মুসলিমরা মেজরিটি আছে, তারা কি তখন সংখ্যালঘু হিন্দুর উপর অত্যাচার? তাদের সাথে ভারতবর্ষের সম্পর্কটা কি? মানে তারা পাকিস্তান বাংলাদেশ, ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের
23% জনসংখ্যা, 26% জমি আলাদা করে নিয়ে আলাদা হয়ে গেছে। তাহলে ভারত কি করবে, ভারত কিভাবে চলবে, ভারত কি হবে, তাই নিয়ে পাকিস্তান বা বাংলাদেশের মাথা ব্যথাটা কোথায়? আর যদি তাদের সেটাই মনে হয়ে থাকে, তাহলে যখন পণ্ডিত নেহেরু বাদ দিয়ে, গান্ধীজি বাদ দিয়ে, সর্দার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, চক্রবর্তী রাজাগোপালাচারী, আপনার আচার্য কৃপালিনী, সবাই মিলে যখন কমপ্লিট পপুলেশন ট্রান্সফারের কথা বলেছিল, তখন লিয়াকত আলী খানরা মেনে নেননি কেন? ইয়ায়া খানরা মেনে নেননি কেন? আইয়ুব খানরা মেনে নেননি কেন? তখন হোসেন সোহরাওয়ার্দীরা মেনে নেননি কেন? পাঞ্জাবে তো কমপ্লিট পপুলেশন ট্রান্সফার হয়ে গেছিল, পপুলেশন এন্ড প্রপার্টি ট্রান্সফার। এই যে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি যে তৈরি হয়েছে এবং সেখানে যে হিন্দুদের প্রতি যে বিদ্বেষ এবং অত্যাচার, এই যে সব কিছু, এর প্রভাব কি আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপিকে সহায়ক হবে বলে মনে হচ্ছে? এটা এমন একটা জিনিস, এটা নিয়ে রাজনীতিতে কখনো প্রভাব তুলুক, রাজনীতির সহায়ক হিসেবে হাজার হাজার বাঙালি হিন্দুর রক্তের এরকম রাজনীতি আমরা করি না, আমরা করব না। ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত পার্টি, বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গী সাথীরা, সেখানে কি বিজেপি একটা দাবি রাখবে যে হিন্দু ঐক্য হওয়ার জন্য একটা দাবি? হিন্দু ঐক্যের কথা আমরা বরাবরই বলে আসছি। হিন্দু ঐক্যবদ্ধ নয় বলেই 800 বছরের ইসলামিক আরেবিয়ান রুল আমাদের সহ্য করতে হয়েছে, 200 বছরের খ্রিস্টান রুল আমাদের সহ্য করতে হয়েছে। যদি হিন্দু ঐক্যবদ্ধ হতো তাহলে কখনোই এটা হতো না। হিন্দু যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরে বাকিরাও সাবধান হয়ে যাবে। বার্তাটা গোটা হিন্দু সমাজের তরফ থেকে অবশ্যই যাওয়া উচিত। আচ্ছা রাজস্বী দা, এবার আমরা বাংলাদেশ নিয়ে তো আলোচনা করলাম, এবার একটু আমরা আসি আমাদের রাজ্য এবং দেশের বিষয়ে। যে সম্প্রতি যে এসআইআর যে প্রসেস চলছে এবং ফার্স্ট ফেজে আমরা দেখলাম যে ড্রাফট প্রকাশের পর 58 লক্ষের মতো নাম বাদ চলে গিয়েছে, অর্থাৎ যারা রয়েছে ডিসিজড এবং ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি এবং এনিউমারেশন ফর্ম যারা জমা দেননি। এবং এরপরে যখন হিয়ারিংটা শুরু হবে তখনই তো যে যাদের মধ্যে মানে সঠিকভাবে যারা ফর্ম ফিল আপ করেনি বা যারা সঠিক তথ্য পরিবেশন করেনি তাদের বাদ যাওয়ার ব্যাপারটা এসে যাবে। তো সেই ক্ষেত্রে এখন 58 লক্ষ হয়ে গেছে, যেটা এসআইআর শুরু হওয়ার আগে আমাদের বিরোধী দলনেতা শান্তনু ঠাকুর এরা বলেছিলেন যে 1 কোটি থেকে 1,20,00,000 মতো নাম বাদ যাবে। তো সেটা এখন আপনাদের ক্যালকুলেশনে কি আছে, আর কত নাম বাদ যেতে পারে? না, 1,20,00,000 টাকা বিরোধী দলনেতা বা শান্তনু ঠাকুর যেটা বলেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যে বক্তব্য রেখেছিলেন, আচ্ছা, সেটা তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে বলেছিলেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বাদ দিতে হবে। এরকম কোনো কেন্দ্রীয় সরকারি তথ্য বা এরকম কোনো কাজ হয়নি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্যটি রেখেছিলেন তারপরে এরকম 1.5 কোটি মানুষ বা ভোটার তালিকা থেকে বাদ গেছেন বা কিছু গেছেন। নিশ্চয়ই আর সবার মনে আছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি চেয়ারম্যানের মুখের উপর কাগজ ছড়ে দিয়ে এই বক্তব্যগুলো রেখেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এসআইআর একটা নর্মাল কনস্টিটিউশনাল প্রসেস, ইলেকশন প্রসেস। যারা মারা গিয়েছেন, যারা শিফট করেছেন, প্রেসিডেন্সি শিফট করে দিয়েছেন, একাধিকবার যাদের নামের এন্ট্রি আছে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি তথ্য সহকারে বহু ডিবেটসে আমি ডাবল এন্ট্রিগুলো দেখিয়ে দিয়েছি যে কীরকমভাবে ভালো নামে এবং ডাক নাম দুটো নামেই, কলকাতা বন্দর স্পেসিফিক্যালি এক একটা বিধানসভায় ভালো নামে ডাক নামে দুটি নামেই একজনের ভোটার তালিকায় বসানো হয়েছে, এবং সে ছেলেটি জানেও না যে তার যে দুটি ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে। তাহলে আরেকটি ভোটার আইডি কার্ড কার কাছে? এই যে বস্তা বস্তা কার্ড উদ্ধার হচ্ছে, ভোটার আইডি কার্ড পড়ে আছে, এগুলো কোথার থেকে কারা ফেললো, কাদের ভোটার আইডি কার্ড, এগুলো আমরা জানি না। 58 লক্ষ বাদ গিয়েছে প্রথম ধাপে। এবার বাকি ইলেকশন কমিশন যাদেরকে নিয়ে বার করবেন, কারণ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা আছে ভারতবর্ষের নাগরিকরাই, বৈধ নাগরিকরা যেন ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। সেটা ইনশিওর করা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন সেটা কিভাবে করবেন সেটা দেখবেন। তাও কত লোক বাদ যেতে পারে একটু আপনাদের ধারণা কিছু আছে? এরকম ভাবে তো সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে, আমাদের তো এরকম ভাবে বলার, আমরা এরকম ভাবে বলতে পারি না।
ফাইনাল লিস্টটা বেরোবে যখন, তখন বোঝা যাবে। মানে তথ্য ঘাটবার আগেই 58 চলে গিয়েছে। হ্যাঁ, এবার তো তথ্য আসবে, সঠিক তথ্য না বিটি। হ্যাঁ, দেখুন যেরকম ভাবে সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে 11 লক্ষ ভোটারের বাবা মা হচ্ছেন একই লোক। তো এই যে একজন ব্যক্তির এই যে 11 লক্ষ সন্তান, এবং অনেকেই দেখা যাচ্ছে যে তিনি জানেনই না তিনি কারো বাবা, হ্যাঁ, এমনও দেখা যাচ্ছে। তো তারপরে আমরা যে দেখলাম যে মালদার রমেশ অধিকারী মহাশয়ের 2 ছেলে, তার এক স্ত্রী, এবার ইলেকশন কমিশন যখন ভোটার তালিকা নিয়ে গিয়ে বললেন যে আপনার তো আরো 2 ছেলে আছে, রাহুল এবং পলাশ অধিকারী বলে, পলাশ অধিকারী আবার মধ্যপ্রদেশে থাকে, তখন তো তাদের গৃহযুদ্ধ লেগে গেছে স্বামী স্ত্রীতে। তো এই যে বাবা জানে না তার যে আরো 2টি ছেলে হয়ে গেছে, ছেলে জানে না তার বাবা, তার 2-3টে বাবা। এই যে তৃণমূলের বাবাশ্রী প্রকল্প চালু হয়েছে এখানে, তো এই বাবাশ্রী প্রকল্পের আওতায় কতজন ভোটার তালিকা থেকে বাদ যাবেন সেটা এখন ইলেকশন কমিশন বুঝবে। এই যে 15 বছরের নিচে কয়েক লক্ষ মানুষ বাবা হয়ে গেছে, 30 বছরের নিচে কয়েক লক্ষ মানুষ ঠাকুরদাদা হয়ে গেছে। এই যে বায়োলজিক্যাল জ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্স, তাকে একেবারে খণ্ড বিখণ্ড করে দিয়ে এই যে নতুন যে বায়োলজির জ্ঞান পশ্চিমবঙ্গে প্রকাশ পেয়েছে, আমাদের তো আচার্য জগদীশচন্দ্র বসু একটুর জন্য নোবেলটা পেলেন না। উদ্ভিদের প্রাণ আছে, এটা এই মাফ করবেন ওই রেডিও ওয়েভসের ইয়েতে, তারপরে তিনি আবিষ্কার করলেন, মানে তিনি প্রথমে কনসেপ্টটা নিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তা উনি তাতেও নোবেলটা পেলেন না। আশা করা যায় বর্তমান সরকার অন্তত আরেকটা নোবেল বাঙালির জন্য নিয়ে আসবে এই বায়োলজিক্যাল সাইকেলটাকে ব্রেক ডাউন করার জন্য। তো এগুলো হয়তো বাদ যাবে। রাজ্যের শাসক শ্রেণী বলছে যে বিহারের যে এসআইআর এবং বাংলার এসআইআর দুটার মধ্যে তফাৎ আছে। বিহারে এসআইআর যেটা দেখা গিয়েছিল যে প্রথমেই ডেকে দেওয়া হয়েছিল হিয়ারিংয়ে লিস্ট থেকে, এবং তারপরে সেই হিয়ারিং থেকে বাদ চলে গিয়েছে, যার জন্য বিহারে প্রথম 65 লক্ষ বাদ গেলে পরে বোধহয় 45 কি 50-এর মতো বাদ গিয়েছে। কিন্তু বাংলার যে এসআইআরটা সেটা বিহার ধাঁচ থেকে একটু আলাদা হলো। এখানে দেখা যাচ্ছে যে আগে নর্মাল বাদ চলে গেল এবং তারপরে হচ্ছে হিয়ারিং করে বাদ। না, প্রথমে 65 লক্ষ বাদ গেছিল, তারপরে হিয়ারিং করে এসেছে। হ্যাঁ, তারপরে নতুন যারা আছে তাদেরকে ইনক্লুশনে প্রায় 20 লক্ষ মতন যোগ হয়েছিল, নতুন ভোটার ইত্যাদি যারা ওখানে এসেছেন, ভোটার তালিকায় নাম নেই, এইগুলো করে আরো এক্সট্রা অ্যাড হয়েছিল, কিন্তু বাদ গিয়েছিল। এবং হিয়ারিং এর রাস্তা তো যাদের নাম বাদ গিয়েছে, আপনি কি বিহারে দেখাতে পারবেন? বিহারে যারা অপোজিশন পার্টিজ আছে তারা কি একটা নামও মিডিয়ার সামনে আনতে পেরেছে? 10টা লোককে, একটা লোককে দাঁড় করাতে পেরেছে যে এই লোকটা জীবিত, অস্তিত্ব আছে, বিহারের নাগরিক, কিন্তু তার নাম বাদ পড়ে গেছে, এরকম একজনকেও দাঁড় করাতে পারেননি। এবং এটা পশ্চিমবঙ্গেও পারবে না। পশ্চিমবঙ্গে বিএলও যারা আছে তারা যদি গড়বড় না করে তাহলে এটা পশ্চিমবঙ্গেও সম্ভব নয়। যে কারণে আমরা প্রজেনি ম্যাপিং এর দাবি করছি, বায়োমেট্রিক ম্যাপিং এর দাবি করা হচ্ছে, তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। তো শাসক শ্রেণী যেটা বলছে যে নির্বাচন কমিশন বিজেপি যেভাবে বলছে সেইভাবে বাংলায় কাজ করছে, তো এটা কতটুকু সত্য? এইগুলো হচ্ছে ওদের ভয়ের কথা, রাজনীতির কথা, মানুষকে বলার কথা। ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন কমিশনের মতন করেই কাজ করে সমস্ত জায়গায়। আর ইলেকশন কমিশনের কাজটা কি? মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, তাদেরকে বাদ দেওয়া। এটা বিজেপির মতন করে কি করে কাজ করবে বলুন তো? এগুলো একটা বোকা বোকা গুলি দেওয়া, প্রান্তিক শ্রেণীর মানুষকে গুলিয়ে দেওয়া, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। মৃত ভোটার, এই ভোটার মারা গেছে, ডেথ সার্টিফিকেট আছে, এই আছে, চলো বাদ দাও। এটা বিজেপির কথা শুনে কিভাবে কাজ করবে? এটা তো ইলেকশন কমিশনের একটা প্রসেস আছে। এসআইআর কি বলছে? 2002 সালে আপনার নাম আছে, হ্যাঁ কি না? নেই, আছে, লেটা চুকে গেল, নেই, কারণ আপনার 18 বছর তখন বয়স হয়নি, তাই জন্য নেই। আচ্ছা, আপনার নাম নেই, আপনার বাবার নাম আছে, আপনার মায়ের নাম আছে, আপনার ঠাকুরদার নাম আছে, আপনার ঠাকুমার নাম আছে, সব করলেই হয়ে যায়।
ট্যাগিং করে দিতে হবে। ট্যাগিং করে দিতে হবে। তো এটা এটা বিজেপির নির্দেশিকায় কোথায় চলছে? এটা তো ইলেকশন কমিশনের নির্দেশিকা। বিজেপি তো আর বলে দিতে পারবে না বাবা তুমি এরকম ভাবে এটাতে ট্যাগিং করো, ওটা ট্যাগিং করো। এটা হচ্ছে কনফিউজ করে দেওয়ার জন্য, প্রান্তিক মানুষকে ঘেঁটে দেওয়ার জন্য, শাসক বিরোধী যে ভোটটা, শাসকের বিরুদ্ধে যে ক্ষোভটা বাড়ছে, এই ক্ষোভটা যাতে একটা প্রেশার হিসেবে, একটা প্রেশার কুকারের সেফটি ভালভ হিসেবে তার মধ্যে থেকে যদি বেরিয়ে যায় তাহলে ল্যাঠা চুকে যাবে, সব বিরোধী তৃণমূল বিরোধী ভোটটা একটা জায়গায় পড়বে না। বিরোধী দলনেতা বলেছিলেন যে যখন এসআইআর হচ্ছে যে তখন এই তালিকা থেকে মৃত ব্যক্তি, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যেগুলো এন্ট্রি আছে, তারপরে বলছে রোহিঙ্গা মুসলমান যারা এবং বাংলাদেশি মুসলমান তারা বাদ যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমাদের মতুয়া সম্প্রদায়ের বড় এক অংশের নাম তালিকা থেকে তো বাদ চলে যাচ্ছে। যদি তারা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব না পায় তাহলে তো ভোটাধিকার থাকবে না। পূর্ববঙ্গের প্রতিটি বাঙালি হিন্দু তারা সিএ ফর্ম ফিল আপ করবেন এবং নাগরিকত্ব পাবেন। কিন্তু সেটা কবে? শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। বাঙালি হিন্দুর পায়ের নিচে এক টুকরো মাটি থাকবে, আমরা হিন্দু সিন্ধিদের মতন স্টেটলেস কমিউনিটি হয়ে ঘুরে বেড়াবো না। পশ্চিম বাংলায় প্রতিটি বাঙালি হিন্দুর জায়গা আছে। এবং আপনি যেটা সিএ এর যে অ্যামেন্ডমেন্টস হয়েছে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় করেছেন, যেটা যে আপনি যদি 2014 সালের পরেও এসে থাকেন তাহলে পরেও আপনি ভারতবর্ষে থাকতে পারবেন উইদাউট এনি ডকুমেন্ট। না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য যেটা যে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্বটা দিয়ে দিতে আপনাদের অসুবিধাটা কোথায়? দেরি হচ্ছে কেন? নাগরিকত্ব কেন দেওয়া হবে না? সিএ ফর্ম ফিল আপ করা, ভেরিফিকেশন হবে এবং সাথে সাথে সেটা কবে দেবেন? ভোটার তালিকা তৈরি হওয়ার আগে না দিলে তো ভোটাধিকারই থাকবে না। মতুয়ারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোটাধিকার পাবেন, ভোটাধিকার থাকবে। সিএ ফর্ম ফিল আপ করলে তার ডিটেলস চেক হচ্ছে, তারা প্রত্যেকে নাগরিক। মানে আপনারা আশাবাদী যে ফাইনাল ইলেকটোরাল রোল তৈরি হওয়ার আগে পেয়ে যাবেন? একদম সমস্ত সেইভাবেই কাজ হবে। আর যদি না পায় তাহলে তো একটা বড় ধাক্কা খাবে। যদির কোনো প্রশ্নই নেই এখানে, যদির কোনো প্রশ্নই নেই। বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় যাবে? পূর্ববঙ্গ থেকে আসা বিজেপি পার্টিতে রাহুল দা পূর্ববঙ্গের থেকে, সুকান্ত দা পূর্ববঙ্গের থেকে, দেবশ্রীদি পূর্ববঙ্গের থেকে, রূপাদি পূর্ববঙ্গের থেকে, সায়ন্তন দা পূর্ববঙ্গের থেকে, আমি পূর্ববঙ্গের থেকে, দেবজিৎ দা পূর্ববঙ্গের থেকে। তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রত্যেকে পূর্ববঙ্গের। তাই পূর্ববঙ্গের থেকে আসা কেউ সে ভারতবর্ষে তার নাগরিকত্ব পাবে না, এটা ভুলেও যেন কোনোদিন কোনো বাঙালি না ভাঙে, মানে না ভাবে। এসআইআর এর সঙ্গে রিলেটেড যে বিএলওরা যারা প্রাইমারি টিচার আছে বা স্কুলের শিক্ষকতা করেন, তাদেরকে তো বিএলওর কাজ করানো হচ্ছে এবং যতক্ষণ না এই এসআইআর প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের কিন্তু দায়বদ্ধতা থাকছে। এদিকে আবার স্কুলেও কিন্তু দেখা যাচ্ছে যে স্কুলগুলোতে পঠন পাঠন তো ব্যাহত হচ্ছে। এই বিষয় নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা বা প্রস্তাব আপনাদের থেকে? এটা তো রাজ্য সরকারের দেখার কথা। রাজ্য সরকারের তো ফুল টাইম কাজ করতে পারবে এরকম লোককে দেওয়ার কথা। এই কনফিউশন তো আমাদের ক্রিয়েটেড নয়। মানে স্কুলগুলো ধুঁকছে, আমরা দেখছি যে স্কুলগুলো ধুঁকছে কারণ এতগুলো শিক্ষকের চাকরি চুরি হয়েছে বলে। টাকা নিয়ে যে সরকার চাকরি বিক্রি করেছে তার স্কুল ধুঁকছে, তার দায়বদ্ধতা তো ইলেকশন কমিশনে নেবে না, আমরাও নেব না। তার মানে সরকার অপদার্থ, সরকার কাজকর্ম করতে ব্যর্থ হয়েছে। এবার দেশের একটা কাজ হবে, একটা প্রসেস হবে, তার জন্য লোক পাওয়া যাবে না, সমস্ত টিচারদেরকে কাজে লাগিয়ে দেওয়া হবে, প্লাস তারা স্কুল নেবে, তার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার এতগুলো টেট করেছে, এসএসসি করেছে, অমুক করেছে, তুসুক করেছে, কেন শিক্ষকের ব্যবস্থা করতে পারেনি? প্রত্যেক বছর তো টেট হওয়ার কথা, প্রত্যেক বছর তো এসএসসি হওয়ার কথা। কটা টেট করেছে, কটা এসএসসি করেছে ক্ষমতায় আসার পর? কেন করতে পারেনি? তার জবাব দেখি বিজেপি করবে বিরোধী দল হিসেবে, না ইলেকশন কমিশন করবে? করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার জবাব তৃণমূল দেবে। কেন শিক্ষকের ব্যবস্থা করতে পারেনি? কেন শিক্ষকদের আজকে এই অবস্থা হচ্ছে? 18,000 টাকা করে দেওয়ার কথা, 18,000 টাকা দিয়েছে বিএলওদেরকে। ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করার কথা ছিল, ডেটা এন্ট্রি তো বিএলওদের করার কথা নয়, ডেটা এন্ট্রি অপারেটর করার কথা। কেন ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুট করেনি? যদি না করতে পারতো তাহলে এগ্রি করলো কেন ইলেকশন কমিশনের সাথে? তখন বলে দেওয়া উচিত ছিল যে আমরা করতে পারবো না। এন্টার প্রসেসটাকে ডিলে করছে, ঘাটছে
তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, কারণ উনি জানেন এই ডেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার এবং অবৈধ ভোটার এটি বাদ পড়ে গেলে যদি বাস্তব নাগরিকরা তাদেরকে দিয়ে যদি ভোট করাতে হয়, সিআরপিএফ থাকুক সিআরপিএফ না থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাল্টি খেয়ে যাবে। সম্প্রতি আমরা দেখলাম যে মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তৃণমূল দল থেকে বহিষ্কৃত হলেন এবং বহিষ্কৃত হওয়ার পর এই 22 তারিখে বোধহয় তিনি নতুন দল ঘোষণা করবেন এবং তারপরে তিনি একটা যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, যে যেমন নওশাদ সিদ্দিকী, ওএসএ এবং সিপিএম এদের সঙ্গে এর একটা যোগাযোগ চলছে। তো এই যে মাইনরিটি ভোট হুমায়ুন কবির যদি ডিভাইড করে দেয় বিভিন্ন জায়গাতে, সেই ক্ষেত্রে বিজেপি কতটা লাভবান হবে? বাইরন বিশ্বাসের বাই ইলেকশনটা মনে আছে? কিন্তু বাইরনকে তো রাখতে পারলো না পরে। তো বাইরন তো আবার তৃণমূলে চলে গেছে। হুমায়ুন কবির একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আমার এতগুলো এমএলএ হয়ে গেলে পরে মমতা ব্যানার্জির সাথে দর কষাকষি করতে আমার খুব সুবিধা হবে। সবাই দেখে জামায়াতর চেয়েছিলেন উনি, যে এখন জামায়াতর হচ্ছে না, আমি জামায়াতর নিয়ে ছাড়বেন। তো হুমায়ুন কবিরের বক্তব্যতেই তো পরিষ্কার, উনি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করার জন্য উনি আসন সমঝোতা করবেন বাকিদের সাথে। উনি তৃণমূলের জামাই আছেন, তৃণমূলের জামাই থাকবেন। ওসব নাটক, তৃণমূলের বহিষ্কার আর তৃণমূলের ওই আরেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, একটা ওই প্রেশার ভালভ ক্রিয়েট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে দিয়ে। নওশাদ সিদ্দিকী যেরকম লাম্ফ করে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো বলে ডায়মন্ড হারবারে তারপরে কোন মন্ত্র বলে কোন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে, সেটা নওশাদ জানেন। ঠিক তেমনি আগামী দিনে হুমায়ুন কবির হুমায়ুনকে দাঁড় করাতে হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝেছিলেন যে মাইনরিটি মুসলিম ভোট তার কাছ থেকে মাইনরিটি ভোট খেপে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তার বিভিন্ন অ্যাকশনস, তার বিভিন্ন কাজকর্ম। আর হুমায়ুন কবিরের কতটুকু পরিচিতি আছে বলুন তো? মুর্শিদাবাদের রেজিনগর আর বেলডাঙ্গা ছাড়া ওরা কোনো জায়গায় কে পৌঁছে ওকে হুগলির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পুষবে? ও হুগলিতে একটা সিট জিততে পারবে? ও কলকাতা বন্দরে এসে সিট জিততে পারবে? ওর যদি ক্ষমতা থাকে ববি হাকিমের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ুক কলকাতা বন্দর। কিন্তু অনেকে বলছে যে বালিগঞ্জ থেকে দাঁড়াক, লড়ুক তো, বালিগঞ্জ জিতুক। কিন্তু অনেকে বলছে হুমায়ুন কবিরের এই পরিস্থিতির পেছনে রিং মাস্টার শুভেন্দু অধিকারী বিরোধী দল। ও দেখুন, এসব সব জায়গায় সব বিজেপির ভূতটা দেখাটা খুব স্বাভাবিক। বাইরন বিশ্বাসের ভূতও দেখেছিল, বিজেপির ভূত দেখেছিল, তো তারপরে গেল কোথায়? এটা রটিয়ে দিয়ে নিজের বিজেপির নামে কাঁঠাল ভেঙে নিজেদের ভাতের হাঁড়ি চড়াতে অনেকেই সিদ্ধ হস্ত, অনেকের সংসার টানছে বিজেপির দয়ায়, বিজেপির নাম ভাঙি অনেক সংসার চালিয়ে নিচ্ছে লোকে। তো এই ভাতের হাঁড়ি যখন চলছে, কখন ভাতের হাঁড়ি ফেটে যাবে সেটা দেখুন। যদি নওশাদ ভাতের হাঁড়ি ফাটিয়ে দিতে পারে, নওশাদও তো বিজেপির এজেন্ট ছিল বলেছিল, তো নওশাদ তাহলে দাঁড়ালো না কেন? যদি বিজেপির এজেন্ট ছিল তো তাহলে তো বাইরন বিশ্বাস সব বিজেপি জেতাচ্ছে বাইরন বিশ্বাসকে। বাইরন দাঁড়িয়ে কি বললো জেতার পরে? বলে আমাকে তো তৃণমূল ভোট দিয়েছে, আমাকে তো বিজেপি কোনো ভোটই দেয়নি। তো তাহলে এই ধরনের যে কথাগুলো, এগুলো দেখবেন এটি সিপিএম কংগ্রেসের একটা মার কামারা কথাবার্তা। এগুলোর কোনো ভ্যালু নেই কোন রকম। আমরা একা এখানে লড়ছি, একাই লড়বো, একাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি বলছে যে 26-এর নির্বাচনে তারা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবেন। তাহলে এই উন্নয়নের বিরুদ্ধে আপনারা কি রাখবেন সামনে? কোন উন্নয়নটা নিয়ে যাবে? আপনি যে বলছেন উন্নয়নের বিরুদ্ধে আমরা কিভাবে লড়বো? উন্নয়নটাই তো একটা সোনার পাথর বাটি। উন্নয়নটাই তো হচ্ছে ওই অভিযোগ করছেন যে বিজেপি টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। আরে মশাই, উন্নয়ন নাকি ব্যাহত হচ্ছে। 7 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা ঋণ রাজ্যের, 8 লক্ষ কোটি টাকা ঋণ। মমতা বন্দ্যোপাধ্যায় মৌ স্বাক্ষর করেছে 24 লক্ষ কোটি টাকার। 8 লক্ষ কোটি টাকা রাজ্যের ঋণ, মমতা ব্যানার্জি মৌ সই করেছে 15 থেকে 24 লক্ষ কোটি টাকার। ওই 24 লক্ষ কোটি টাকার মৌ কি হলো? ওই 24 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট কোথায়? 4 লক্ষ কোটি টাকার মৌ সই করেছে 2025 সালে।
তাজপুরের ডিপ সি পোর্ট কোথায়? এই তো দিনাজপুরে তো স্পিনিং মিল ছিল, বন্ধ হয়ে গেছিল, লক আউট হলো 92-তে, 14তে মমতা ব্যানার্জির সময় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, চালু করতে পারছে না কেন? তাঁতের কাপড় গুজরাট থেকে আসছে কেন? বাঙালি গুজরাটি জামদানি পরবে কেন? তাঁতিরা টাকা পাচ্ছে না কেন? পাট জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে। তার কাছে নিজের কাছে টাকা নিয়ে সে দান খয়রাতি রাজনীতি করছে। 1 লক্ষ কোটি টাকা সে দান করে দিয়েছে শুধু ভোট রাজনীতি, ভোট কেনার জন্য। বিগত 3 বছরে মেলা খেলা দান খয়রাতি রাজনীতি করে বিজেপি কি সেই দান খয়রাতি রাজনীতির টাকা দেবে? একটা সমবায় ব্যাংকে জালি অ্যাকাউন্ট তৈরি করে লোকের নামে ভুয়ো জব কার্ড করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজাকশন করিয়েছে। আপনি যদি দান খয়রাতির ব্যাপারে বলেন তাহলে বিহারেও তো এটা হয়েছে। বিহার নির্বাচনের আগেও তো বিভিন্ন মহিলাদেরকে 10,000 টাকা করে দান করা হয়েছে। বিহারে ইনভেস্টমেন্টস আসছে, বিহারের সরকারের ঋণ পরিশোধ হচ্ছে। বিহারকে ধার নিয়ে চালাতে হয় না মমতা ব্যানার্জির মতন। কোনো রাজ্যের এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম আয় 3 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 70-80 হাজার টাকা 80 হাজার কোটি টাকা আয়, আর বাকিটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডস আর ঋণ নিয়ে চলছে। কত টাকা করে ঋণ নিতে হয় প্রত্যেক মাসে মাসে, বছরে বছরে এই সরকারকে? 80 হাজার কোটি টাকার মতন ঋণ নিতে হচ্ছে একটা সরকারকে রাজ্য চালানোর জন্য। না, কিন্তু আমরা দেখছি যে যে সোশ্যাল স্কিমগুলো নিয়েছে, এই সোশ্যাল স্কিমগুলো যারা বেনিফিশিয়ারি আছে তারা তো সেই জিনিসগুলো আপনারা বলছেন বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে মানুষের কাছে কি আপনারা পৌঁছতে পারছেন? বুঝতে পারছে না। 3 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না বলে আন্দোলন করছে কারা? যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পাচ্ছে না, আন্দোলন করছে কারা? কিন্তু আপনারা তো বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, তাহলে দান খয়রাতির বিষয়টা তো আপনাদের দিকে চলে আসছে। সোশ্যাল স্কিমস বিরোধী দলনেতা আমরা কখনো নই। বিরোধী দলনেতা বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া একদম। তাহলে কারণ বিজেপি সেই ক্ষেত্রে তো দান খয়রাতির রাজনীতি তো বিজেপিও চলে না। বিজেপি দান খয়রাতির রাজনীতি, সোশ্যাল স্কিম এবং তার সাথে সাথে আমার আয় প্রত্যেকটা রাজ্যে বিজেপি যেখানে যেখানে সরকার এসেছে সেখানে সরকারের আয় বেড়েছে, সেখানে ইনভেস্টমেন্টস এসেছে। মানে তার পাশাপাশি ইনকাম জেনারেশনও আপনারা ইনকাম জেনারেশন। আমি যদি শুধু ঋণ নিয়ে দান খয়রাতি করি, আমি শোধ করবো কি করে ঋণটা? সেটা আমাকে ভাবতে হবে না? আজকে দিনাজপুরে যে শিশুটি জন্ম নিচ্ছে আপনার মাথার উপরে, দিনাজপুরের প্রত্যেকটি, উত্তর দিনাজপুরের প্রতিটি মানুষের মাথার উপরে 80 হাজার টাকা করে ঋণ আছে। তাহলে গড়ে একটা পরিবারে যদি 4 জন করে লোক থাকে তাহলে কত টাকা ঋণ হচ্ছে? 3 লক্ষ টাকা ঋণ হয়ে যাচ্ছে। এই ঋণ কার জন্য? মমতা ব্যানার্জির জন্য। এই ঋণ পরিশোধ করবে কে? মমতা ব্যানার্জি তো করবে না। ক্ষমতা যদি পরিবর্তন হয় আপনাদেরকে এগুলো আমাদেরকে শোধ করতে হবে। কেন জয়ললিতা ক্ষমতায় এসে জয়ললিতা শোধ করে না? সেটা তো মুশকিলে পড়ে যাবেন এত 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 ঋণ যদি থাকে। বিজেপি যখন আসবে তখন বিজেপি মিনস ডেভেলপমেন্ট। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে বিজেপির জন্য ইনভেস্টমেন্টস আসবে। বিজেপি ল্যান্ড লস, লেবার লস অলরেডি পরিবর্তন লেবার লস করে দিয়েছে। স্টেটের যেগুলো পরিবর্তন করার কথা সেগুলো বিজেপি করবে। ল্যান্ড অ্যাকুইজিশনের আইন যা যা চেঞ্জেস করার কথা সেগুলো করবে। হেভি ইন্ডাস্ট্রিজ আসবে। সৌরভ গাঙ্গুলি কোথায়? সৌরভ গাঙ্গুলি এখনো অব্দি একটা আলপিনের ফ্যাক্টরি তৈরি করতে পারলো না কেন? স্পেন থেকে ঘোষণা করেছিল তো পশ্চিমবঙ্গে তৈরি করবে, কত বড় ফ্যাক্টরি। জমিও তো হস্তান্তর হয়ে গেছে। জমি সবই তো নিয়ে নিয়েছে। একটা মুড়ির কারখানা ফিতে কেটেছে বলুন তো মমতা ব্যানার্জি এর মধ্যে? 2011 সাল থেকে নিয়ে আজকে 2025 হয়ে গেল। এই যে কচুরি পানার কথা বললো, কালকে একটা বাণিজ্য সম্মেলনে একজন মুখ্যমন্ত্রী বলছেন বউকে বলুন ঘুগনি তৈরি করে দিতে, দিয়ে ঘুগনি বেচুন। ঘুগনি, ডিম সেদ্ধ, চা, কচুরি পানা, কাশবালিশ, কাশপোষ এগুলো ইন্ডাস্ট্রি। আর দিনাজপুরের যে পাট আছে, দিনাজপুরের তুলাই পাঁজি চাল আছে, এগুলো নিয়ে কোনো কথা নেই। আচ্ছা রাজস্বী দা, আমাদের সময় অনেকটা কম, তো একটু অল্প সময়ের মধ্যে যদি একটু আপনি আমাদের দর্শকদের বলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি মানুষের সামনে কি কি বক্তব্য রাখবে তাদের? ভারতীয় জনতা পার্টির বক্তব্য একটাই, পশ্চিমবঙ্গে না গণতন্ত্র আছে, না মানুষের স্বাধীনতা আছে, না রোজগার আছে, না শিল্প আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে,
না ছাত্রছাত্রীদের মিড ডে মিলের স্কুলে সঠিক খাবার আছে, না গণতান্ত্রিক পরিবেশ আছে পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকারেরও। পশ্চিমবঙ্গে 1950-53 সালের যে সোনার বাংলা বলা হতো যে বঙ্গকে, সেই বঙ্গভূমিতে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টিকে সরকারে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হেরে বসে আছেন, 26-এ মমতা হারছেন, তাই তার এই আস্ফালন, তাই তার এই নানান রকম আজে বাজে কথা। নিজের ভোটটা নিজে বেরিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির বোতাম টিপে দেবেন। 5 বছর না সহ্য হয় একদম সোজা পাল্টে ফেলবেন, কোনো এ নিয়ে দ্বিমত নেই। গণতান্ত্রিক পরিবেশ তাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে আসবে। পঞ্চায়েতের হিংসা ভারতীয় জনতা পার্টি বন্ধ করবে। মিউনিসিপ্যাল ইলেকশনস, কর্পোরেশন ইলেকশনসে যে রক্তক্ষরণের রাজনীতি হয় সেটা ভারতীয় জনতা পার্টি বন্ধ করবে। ঠিক যেরকম বিহারে একটা পাতা ছোঁড়ার আওয়াজ পর্যন্ত হয়নি, সেই পরিস্থিতি আনবে ভারতীয় জনতা পার্টি। 26-এ বিধানসভায় বিজেপি কতগুলো সিট পশ্চিমবঙ্গে পাবে বলে আশা করি? না, আমরা জ্যোতিষীগিরি পছন্দ করি না, ওই অনুব্রত না, অ্যাজাম্পশন না। অ্যাজাম্পশন হতেই পারে। আমাদের কাউন্টিং শুরু হবে 160 থেকে, কততে গিয়ে থামবে বলতে পারছি না। মানে 160 আপনারা পেয়ে গিয়েছেন? 160 থেকে আমাদের কাউন্টিং শুরু হবে, কততে গিয়ে থামবে বলতে পারছি না। সময়ের অভাবে আজকে আর আমরা এগোতে পারছি না। আজকে এখানেই শেষ করছি আমাদের সাফ কথা। সপ্তশীদা, আমাদের ভারত টিভিতে আসবার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। মূল্যবান সময় আপনি দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। সাফ কথা, যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।